গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা রেমিডিয়াল অর্গানিকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস আলোচনা করছিলাম। তো নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস এর মধ্যে আমরা নাইট্রোবেনজিন, ডায়াজোবেনজিন এগুলো আমরা অলরেডি পড়েছি। তো এগুলো পড়েছি এখন। এইগুলো ছাড়াও আমরা বলেছিলাম যে এছাড়া নাইট্রোজেন কন্টেনিং বেনজিন আরেকটা ভাবে ক্যাটাগরাইজ করা যায়। সেটা হচ্ছে তোমার এই দিয়ে heterocyclic ring where nitrogen is present in a heterocyclic ring. Okay, in an aromatic ring where nitrogen is present. Okay, so তাহলে আমরা ওই জিনিসটা একটু আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে যদি নাইট্রোজেন হেটেরোসাইক্লিক রিং এ থাকে তাহলে তার কেমিস্ট্রি কিরকম হয়। আমরা হেটেরোসাইক্লিক রিং লাইক পিরোল, লাইক পিরিডিন বা পাইরোলিডিন, এগুলো আমরা অফেন অর্গানিক বা মেডিসিনাল কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রিতে এনকাউন্টার করি। একটা ওভারভিউ অফ আইডিয়াস যে তারা কি করে সিনথেসাইজ হয়, তাদের প্রপার্টি কিরকম ভাবে ফ্লো করে, তার একটা ওভারঅল আইডিয়ার জন্য আমরা আজকের লেকচারটা ইউজ করব। ঠিক আছে, তো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শুরু করব হচ্ছে এবারে আমরা শুরু করবো হচ্ছে 5 মেম্বার হেটেরোসাইকেল। 5 মেম্বার হেটেরোসাইকেল যেখানে হচ্ছে তোমার তিনটে আমরা মেনলি জিনিস এনকাউন্টার করি, সেটা হচ্ছে পিরোল, ফিউরান আর থায়োফিন। তার মধ্যে পিরোল হচ্ছে তোমার পিরোল হচ্ছে তোমার পিরোল হচ্ছে তোমার the 5 member heterocycle containing 5 member heterocycle containing nitrogen. Okay, 5 member heterocycle containing nitrogen. Fine. Now যদি আমরা পিরোল, প্রথম কথা হচ্ছে পিরোল, ফিউরান, থায়োফিন, তো 5 মেম্বার। এবারে শুধু 5 মেম্বার হেটেরোসাইকেলে পিরোল শুধু নয়, আমরা আরো একটা জিনিস করব। ঠিক আছে, আরো একটা জিনিস করবো, পিরোল শুধু না, আরেকটা জিনিস করবো এখানে, সেটা হচ্ছে পিরিডিন। ঠিক আছে, পিরিডিন। ফাইন। প্রথম জিনিসটা হচ্ছে পিরোল, ফিউরান, থায়োসিন, পিরিডিন, এদের অ্যারোমেটিসিটি আছে কি নেই। ফার্স্ট অফ অল দে আর অ্যারোমেটিক। কেন? কারণ এরা প্রত্যেকেই অ্যারোমেটিক সেক্সটেট। যে ইলেকট্রন হাকেলের যে রুল 4n+2, সেই অ্যারোমেটিক সেক্সটেট এরা কমপ্লিট করছে। ঠিক আছে, এরা প্রত্যেকেই অ্যারোমেটিক সেক্সটেট কমপ্লিট করছে, তার জন্য এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কেন কিভাবে অ্যারোমেটিক সেক্সটেট কমপ্লিট হচ্ছে না, আমরা যদি পিরোলের স্ট্রাকচারটা এখানে দেখি, আমরা যদি এখানে পিরোলের স্ট্রাকচার দেখি, সে দিস ইজ মাই স্ট্রাকচার অফ পিরোল, বাকিগুলোর ক্ষেত্রেও একই রকম। যদি আমার স্ট্রাকচার দেখি পিরোল, এখানে আমার কতগুলো, আমরা হাকেলস রুল অনুযায়ী কি জানি, 4n+2 পাই ইলেকট্রনস থাকতে হবে, রাইট? 4n+2 পাই ইলেকট্রন যদি কোনো কম্পাউন্ডে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যারোমেটিক। 4n+2 মধ্যে n=0, n=1, n=2 এর মতো পারে। তো n=2 যদি 0 হয় তাহলে 4n+2 হচ্ছে 2, আর n=1 হয় তাহলে 4n+2 হচ্ছে 6। ইন দিস কেস তাহলে আমাকে যদি কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক হতে হয় তাহলে হয় দুটো পাই ইলেকট্রন বা 6টা পাই ইলেকট্রন বা তার বেশি, এই রুল অনুযায়ী যে পাই ইলেকট্রন সেগুলো থাকতে হবে। তো এখন আমরা পিরোলের যখন আমরা ডিসকাস করছি, আমরা পিরোলে এখানে কটা পাই ইলেকট্রন পাচ্ছি, 1 2 3 4, 4টে পাই ইলেকট্রন পাচ্ছি। 4টে পাই ইলেকট্রন কিন্তু না 2 না 6। অর্থাৎ হাকেলস রুল অনুযায়ী যে অ্যারোমেটিসিটি কমপ্লাই করার যে ফান্ডা, সেটা কিন্তু নর্মাল পিরোল করতে পারছে না, যদি আমরা পিরোলের জাস্ট এই স্ট্রাকচারটার দিকে দেখি। কিন্তু স্টিল আমরা বলছি অ্যারোমেটিক। এটা আমরা এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে এটা অ্যারোমা, এটার গন্ধ আছে এবং আদার অ্যারোমেটিসিটির যে রুল বা প্রপার্টি সেটা ফিল আপ করছে। কেন? তো কারণ হচ্ছে এখানে ঢুকতে হবে, সেটা হচ্ছে যে কারণটা ঢুকতো সেটা হচ্ছে রেজোনেন্স পার্টিসিপেশন অফ ইলেকট্রনস। রেজোনেন্স পার্টিসিপেশন এই অর্থে এবার নাইট্রোজেনের মাথায় এক জোড়া ইলেকট্রন আছে,
নাইট্রোজেনের মাথায় there is one lone pair of electrons, ঠিক আছে, নাইট্রোজেনের মাথায় আছে one lone pair of electrons। এই lone pair of electrons এই রিং এর মধ্যে পার্টিসিপেট করে as pi cloud। these are highly delocalized, এটা রিং এর মধ্যে পার্টিসিপেট করে as pi cloud। তাহলে কি হচ্ছে, এখানে 4টে পাই ইলেকট্রন ছিল, এখানে দুটো যোগ হলো, তো 4 + 2 it gives 6 pi electrons, right? It gives 6 pi electrons, so it is now satisfying the Huckel's rule of aromaticity, ঠিক আছে, সেই জন্য এটা অ্যারোমেটিক। বাকি অক্সিজেন, সালফার এগুলোর ক্ষেত্রেও তাই, এদের যে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, মানে সালফারের বা ফিউরানের যে অক্সিজেন, এরাও এই রিং এর মধ্যে পার্টিসিপেট করে as pi electrons to complete the aromatic sextet, সেই জন্য হচ্ছে এরা অ্যারোমেটিক। কিন্তু অ্যারোমেটিসিটি এদের মধ্যে অক্সিজেনের সবথেকে কম, অক্সিজেনের সবথেকে কম। তার কারণ হচ্ছে যে তোমার অক্সিজেনের সবথেকে কম, আর তোমার পিরোলের সবথেকে বেশি। তার কারণ হচ্ছে কি, পিরোলের যে নাইট্রোজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রনস, হ্যাঁ, সেটা রেডিলি রিং এর মধ্যে পার্টিসিপেট করে যায়, কিন্তু অক্সিজেনের যেটা হাই ইলেকট্রোনেগেটিভ নেচার, অক্সিজেন ইলেকট্রন গুলোকে জোর করে ধরে রেখে দিতে চায়। ফলে অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার ইলেকট্রনস টুয়ার্ডস দিস ফিউরান রিং ইজ ভেরি লো ইন কেস অফ ফিউরান, কারণ অক্সিজেন তার হাই ইলেকট্রন নেচার দিয়ে ইলেকট্রন গুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে দিতে চাইছে, সো এটা রিং এ পার্টিসিপেট করছে, বাট নট ইন দ্যাট এক্সটেন্ট হোয়াট ইট বিং ইন নাইট্রোজেন, মানে ইন পিরোল, ঠিক আছে। নাইট্রোজেন নট দ্যাট ইলেকট্রন অক্সিজেন। আর সালফারও, সালফার হচ্ছে ইন্টারমিডিয়েটলি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, সালফার ইন্টারমিডিয়েটলি ইলেকট্রোনেগেটিভ, প্লাস সালফারের একটা অ্যাটমিক সাইজ বড়, তার জন্য তোমার সালফারের যে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস দ্যাট ইজ নট ভেরি ইভেন, সো সালফারের অ্যারোমেটিক কিছুটা নেগেটিভ, কিছুটা ইন্টারমিডিয়েট, ঠিক আছে, বিটুইন পিরোল এন্ড ফিউরান, বাট ফিউরান ইজ লোয়েস্ট বিকজ অফ দিস হাই ইলেকট্রন টু অক্সিজেন। কিন্তু যখন বয়লিং পয়েন্ট আমরা করি, তখন দেখি যে পিরোলের বয়লিং পয়েন্ট সব থেকে বেশি, 126, থায়োফিনের 32 আর অক্সিজেনের 84। তার কারণ হচ্ছে পিরোল লং চেন অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে। নাইট্রোজেন আর একটা পিরোলে নাইট্রোজেন আর পরের পিরোলে যে হাইড্রোজেন, এই দুটো এরকম ভাবে হাইড্রোজেন বন্ড তৈরি করে লং চেন তৈরি করে, তার জন্য হচ্ছে পিরোল হচ্ছে long chain of hydrogen bonds তৈরি করে। That's why pyrrole is highly as having high boiling point. All are aromatic, আমি তো বলেই দিলাম। আচ্ছা, এখানে একটু ইয়ে করেছি, কারেকশনসটা হচ্ছে যে pyrrole is more aromatic than furan, that is true of course, but less aromatic than thiophene। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি সালফারের ইলেকট্রোনেগেটিভিটি, যেহেতু সালফারের সাইজ বড়, তো অ্যাজ পার দ্য কনসেপ্ট সালফার ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকেও কম, তার জন্য এর লোন পেয়ার অ্যাভেলেবিলিটি টুয়ার্ডস দ্য রিং সব থেকে বেশি, ঠিক আছে, সালফার ইলেকট্রন সব থেকে কম, এই জন্য সালফারের অক্সিজেন ইলেকট্রন গুলোকে কম ধরে রাখতে চাইবে, ফলে ম্যাক্সিমাম পার্টিসিপেশন টুয়ার্ডস রিং সালফার ইলেকট্রন বেশি হবে। তারপর নাইট্রোজেন এন্ড হোয়াট আই টোল্ড, অক্সিজেন ইজ দ্য লোয়েস্ট, এটা তাই, মানে অক্সিজেন হচ্ছে সব থেকে কম অ্যারোমেটিসিটি। এবার যদি তার সঙ্গে বেনজিনের কম্পারিজনে আসি, বেনজিনের অ্যারোমেটিসিটি সব থেকে বেশি, কারণ বেনজিনে কোনো রকম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ভিতরে নেই, যেটা ইলেকট্রনকে ধরে রেখে দেবে, বলে বেনজিনের মধ্যে কোনো পাই ক্লাউডের মানে হোল্ড করার কোনো কেউ নেই ওখানে, ঠিক আছে। টু হোল্ড এনি পাই ক্লাউড ইজ নট এনি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম or heterocyclic atom is present. So benzene is the highest, then thiophene, pyrrole, furan, the order flows like this. এইবারে তিনটের ক্ষেত্রে একটা কমন প্রপার্টি হচ্ছে যে রেজোনেন্স। আমরা যখন এই সিনথেসিস বা এতে যাব, কি বলে, আমরা যখনই সিনথেসিস বা প্রপার্টিতে যাব, তখন যেটা মেন আমাদের এখানে বিচার্য হবে সেটা হচ্ছে রেজোনেন্স। আমরা জানি যে রেজোনেন্স, অ্যারোমেটিক রিং মানে রেজোনেন্সকে আমাদের বার করতে হয় কত ইলেকট্রন ডেনসিটি বেশি, কত ইলেকট্রন ডেনসিটি কম, এবং যেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি সেখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেশি হবে, যেখানে ইলেকট্রন ডেনসিটি কম সেখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কম হবে। আবার যেখানে ইলেকট্রন ডেনসিটি কম, যেখানে রিলেটিভলি মোর ইলেকট্রোপজিটিভ, সেখানে নিউক্লিয়ার সাবস্টিটিউশন বেশি হবে। রেজোনেন্স করতে পারাটা আমাদের এখানে খুব এসেনশিয়াল। এখানে তিনটের ক্ষেত্রে রেজোনেন্স করে দেখানো আছে, ঠিক আছে।
কিরকম রেজোনেন্স হয় ইজ ভেরি ইজি। নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার আছে, লোন পেয়ারটা এখানে এলো, ঠিক আছে, ফলে এই যে লোন পেয়ার ইলেকট্রন এখানে এখানে বন্ড হলো, সঙ্গে সঙ্গে এই ক্লাউড এখানে শিফট করে এখানে চলে গেল, ঠিক আছে, নাইট্রোজেন পজিটিভ চার্জ হয়ে গেল, এখানে নেগেটিভ চার্জ হয়ে গেল, এইটা আবার এখানে এলো, সঙ্গে সঙ্গে এটা আবার বাইরে বেরিয়ে এখানে চলে গেল, ঠিক আছে। তাহলে এবার 2 নম্বর পজিশনে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে, 2 নম্বর পজিশন নেগেটিভ হয়ে গেল, 2 নম্বর পজিশন থেকে ইলেকট্রনটা আবার এখানে এলো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আবার এইটা এখান থেকে যেহেতু নাইট্রোজেন এইটা এখানে এলে নাইট্রোজেনের 4 ভ্যালেন্সি হয়ে যাচ্ছে, তো এই ইলেকট্রনটা এখানে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, দিয়ে আবার এইটা আবার এখানে আসছে, এইটা আবার এখানে বেরিয়ে চলে যাচ্ছে, এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে। তো উই ক্যান সি যে ইলেকট্রন ডেন্সিটি কোথায় কোথায় বাড়ছে, দেখো ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে 2 আর 3 বোথ, এখানে ইলেকট্রন ডেন্সিটি মানে এটা যদি পিরোল হয়, ইফ দিস ইজ দ্য পিরোল, ইফ দিস ইজ দ্য পিরোল, তাহলে এই 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 হলে তাহলে তোমার এই পজিশন, এই দুই পজিশন নাম্বার 2, পজিশন নাম্বার 2 আর পজিশন নাম্বার 3, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ 2 5 আর 3 4 দুটোতে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, সেই চান্স রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে দুটোতেই কি ইকুয়াল রেটে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, নাকি তোমাদের কোনো ভ্যারিয়েশন আছে? প্রথম কথা হচ্ছে এই দুটোর মধ্যে যদি সেগ্রিগেশন করতে হয়, কোথায় 2তে বেশি হয় 3তে বেশি হয়, তাহলে আমাদের রেজোনেন্স দেখতে হবে, উই হ্যাভ টু গো থ্রু দ্য রেজোনেন্স, ঠিক আছে, we have to go through the resonance. Now see, if I go through the resonance, if I go to the resonance, আমি এখানে করছি, ধরো এখানে যদি 2টি ইলেকট্রন সলিউশন হয়, তাহলে তোমার ইলেকট্রোফাইলটা এখানে অ্যাটাক করবে, ঠিক আছে, এই বন্ডটা যেটা রয়েছে, এই যে এই বন্ডটা খুলে, তাহলে এখানে তোমার প্লাস চার্জ আসছে, ঠিক আছে, এই যে এই বন্ডটা খুলছে, খুলে এখানে অ্যাটাক করছে, তাহলে এই বন্ডটা যদি এরকম ডিরেকশনে খুলে, তাহলে এইখানে প্লাস চার্জ আসছে, তাহলে এখানে এখানে যেরকম রয়েছে এখানে হাইড্রোজেন রয়েছে, এবার এই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য এই বন্ডটা এখানে মুভ করবে, তাহলে পরের স্টেপে কি হবে, পরের স্টেপে তোমার হবে হচ্ছে এটা এরকম, এটা ইলেকট্রোফাইল এখানে আছে, এখানে প্লাস চার্জ, ঠিক আছে। এবারে দেখো, এবারে নাইট্রোজেনের লোন পেয়ারটা এবার এখানে মুভ করছে টু নিউট্রালাইজ দিস, তাহলে এর পরের স্টেপে কি হচ্ছে, এখানে সরি এই এই এখানে ইলেকট্রোফাইল, রাইট, এখানে প্লাস চার্জ, প্লাস চার্জ এখানে হাইড্রোজেন, এরপরে এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে যাবে, তাহলে এটা তোমার তৈরি হয়ে যাবে হচ্ছে দিস ওয়ান, এখানে ইলেকট্রোফাইল দিয়ে you will get this structure, তাহলে এখানে 1 2 3 4টে রেজোনেটিং স্ট্রাকচার, ইলেকট্রোফিলিক অ্যাটাক গোজ হিয়ার, ঠিক আছে। এবার নাও সি ইফ দ্য ইলেকট্রোফিলিক অ্যাটাক গোজ হিয়ার, মানে যদি 3 নম্বর ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়, তাহলে কি হবে, এটা আমি 2টি ইলেকট্রোফিলিক অ্যাটাক করলাম, নাও ইফ আই ডু ইলেকট্রোফিলিক অ্যাটাক at position 3, 3 তে যদি ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়, ইলেকট্রোফাইলটা এখানে অ্যাটাক করছে, এখানে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে, ফাইন। এবার তাহলে বন্ডটা কি করছে, এখানে যে বন্ডটা ছিল, এই যে এই বন্ডটা এই ডিরেকশনে খুলছে, এই বন্ডটা এই ডিরেকশনে খুলছে, তাহলে এটা যেমন রইলো এখানে প্লাস চার্জ হয়ে গেল, তাহলে এই প্লাস চার্জটা নিউট্রালাইজ করার জন্য এই লোন পেয়ারটা এখানে আসবে, তাহলে এখানে প্লাস হয়ে গেল, ইলেকট্রোফাইল দিস দিস, ঠিক আছে,
এরপরে এইকে নিউট্রালাইজ করার জন্য এইটা এখানে এলো, তাহলে তোমার হয়ে গেল দিস। এবার আয়রনিটা হচ্ছে, নাও সি, ফার্স্ট অফ অল একে নিউট্রালাইজ করার জন্য এটা এখানে যাওয়াটা মুশকিল। কেন মুশকিল? কারণ হচ্ছে অলরেডি এখানে নাইট্রোজেন এখানে তোমার 4টে ভ্যালেন্সি অলরেডি হয়ে আছে, ঠিক আছে, এখানে 4টে ভ্যালেন্সি অলরেডি হয়ে আছে। তো এটা এখানে যাওয়াটা মুশকিল, তো এটা এরকমই থাকবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এর পরে I am getting these two structures, I am getting these two structures as the predominant resonating structures. Number one, if electrolytic saturation goes here, ঠিক আছে। আর অনেক সময় অনেক জায়গায় দেখানো হয় যে এই এই ইলেকট্রনটা এখানে মুভ করার আগে, এই ইলেকট্রনটা এখানে মুভ করার আগে এই বন্ডটা সেটা মুভ করে যাবে। তো ইউ ক্যান সি যে আমরা এখানে দুটো প্রিডমিনেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, যেখানে এখানে আমরা প্রিডমিনেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি 3টে, ঠিক আছে। এটা নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে, ওকে, এখানে দুটো পাচ্ছি, এখানে 3টে পাচ্ছি, এবং এই হাইড্রোজেনটা বেরিয়ে গেছে এখানে 4। So of course that though resonating structure shows যে 2, 3 দুটো পজিশনেই আমার ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, 2তেও বাড়ছে, 3এও বাড়ছে, কিন্তু প্রিডমিনেন্টলি 2তে হবে, এবং once 2 is occupied তখন 3তে হবে, দুটোতেই হয়। কিন্তু দুটো যদি একসাথে অ্যাভেলেবল থাকে, মেজর স্ট্রাকচারটা হবে হচ্ছে 2তে। ফাইন। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে বেসিসিটি এন্ড ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশন, এই সমস্ত কম্পাউন্ড কি করে। প্রথম কথা হচ্ছে পিওর অ্যান্ড পিরল থাকবে নজার, অল আর পোলার। কেন পোলার? কারণ অলরেডি এখানে হেটেরোঅ্যাটম আছে, হেটেরোঅ্যাটম ইলেকট্রোনেগেটিভ, ওই দিকে ইলেকট্রন ডেনসিটি বেশি টেনে রাখছে, ঠিক আছে। তো ওইখানে একটা ইলেকট্রন ডেনসিটি একটা অ্যাগ্রিগেশনের চান্স আছে ওই হেটেরোঅ্যাটমের জন্য, তার জন্য ওখানে একটা ইলেকট্রনের ডেনসিটি ডিস্ট্রিবিউশন ডিফারেন্স আসছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এরকম একটা কোথাও হেটেরোঅ্যাটম ঢুকিয়ে রেখে দিই, ডেফিনেটলি এই দিকে যে ইলেকট্রন ক্লাউড এর একটা ইলেকট্রনের যে এফেক্ট হবে, বাকি রিং এর থেকে ইলেকট্রন এফেক্ট আলাদা। তো ইলেকট্রনের একটা ডিস্ট্রিবিউশন এই অ্যাক্সিস বরাবর কিছু একটা হবে। ইলেকট্রন একটা ডাইপোল, একটা পোল এই অ্যাক্সিস বরাবর কিছুটা ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই দিস কম্পাউন্ড ইজ পোলার। If it's not very dipolar, but it's a little bit of polar. এবার পোলারিটা কিভাবে কোন দিকে ফ্লো করে? যদি রিং থাকে তাহলে পোলারিটা ডাইপোল ভেক্টরটা এই দিকে যাবে ফ্রম হেটেরোঅ্যাটম টু রিং, আর যদি স্যাচুরেটেড থাকে তাহলে ওটা আসবে টুয়ার্ডস দ্য হেটেরোঅ্যাটম। ঠিক তেমনি আমরা যদি বেসিসিটি ক্যালকুলেশন করি, বেসিসিটি ক্যালকুলেশনে আমাদের পিরোলের যে বেসিসিটি সেটা হবে কম দেন এর স্যাচুরেটেড যে অ্যানালগ পাইরোলিডিন তার বেসিসিটি। পাইরোলিডিনের বেসিসিটি পিরোল থেকে বেশি। দুটোর কারণ কি? দুটোর কারণ বুঝতেই পারছো, পিরোল যখন আছে তখন অ্যারোমেটিক সেক্সটেট কমপ্লিট করার জন্য দিস ইলেকট্রন ইজ গোয়িং ইনসাইড দ্য রিং। So all other resonance are happening complying to this electronic transition. So it will flow from this direction to this direction, the dipole vector, ঠিক আছে। আচ্ছা, এই ইলেকট্রনের যে ফ্লো সেই অনুযায়ী বাকি ইলেকট্রনগুলো এতে রিঅ্যারেঞ্জ করছে, অর্থাৎ সেই জন্য ফ্লোটা এই দিক থেকে এই দিক হচ্ছে ডাইপোল ভেক্টর। কিন্তু যখন কোনো রিং ফর্মেশন নেই তখন আর কোনো আর্জ নেই এই লোড করা ইলেকট্রনের রিং এ ঢোকার জন্য, সেই জন্য তখন ডাইপোল ভেক্টরটা এই ডিরেকশনে আসবে, তাই না? কারণ এখন ইলেকট্রন ক্লাউডটা এইদিকে বেশি, ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ইজ মাচ মোর হিয়ার। তাহলে এই দিকটা নেগেটিভ ধরো, এই দিকটা পজিটিভ, বায়াসটা এই দিকটা। বেশ, এবার বেসিসিটি যদি আসি, সেম ফান্ডা, আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস বেসিসিটি ইজ লো। কারণ হচ্ছে বেসিসিটি ডিপেন্ড করে লোন পেয়ার অফ ইলেকট্রনস এর অ্যাভেলেবিলিটির উপর। একটা কম্পাউন্ডের লোন পেয়ার অফ ইলেকট্রনস যত বেশি অ্যাভেলেবল হবে, একটা কম্পাউন্ডের লোন পেয়ার অফ ইলেকট্রন যত বেশি অ্যাভেলেবল হবে, সে তত বেশি প্রোটনকে অ্যাকসেপ্ট করতে পারবে। যে লোন পেয়ারটা প্রোটনকে দিতে পারবে, যে প্রোটনকে তত বেশি অ্যাকসেপ্ট করতে পারবে। বাট যে কম্পাউন্ড যত বেশি প্রোটনকে অ্যাকসেপ্ট করতে পারে সেটা তত বেশি বেসিক। তো এই রুল অনুযায়ী
পাইরোলিডিনের ক্ষেত্রে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেশি, যে কোনো স্যাচুরেট অ্যানালগের লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেশি। তার কারণ হচ্ছে এখানে কোনো অ্যারোমেটিক সেক্সটেট তৈরি করার কোনো আর্জ নেই, এর রিং এর মধ্যে অ্যাভেলেবিলিটির কোনো জায়গাই নেই। সুতরাং টোটাল লোন পেয়ার ইজ অ্যাভেলেবল টু অ্যাকসেপ্ট প্রোটনস। বাট পিরোলের ক্ষেত্রে কি হচ্ছে, পিরোলের ক্ষেত্রে এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনস, এটা রিং এর মধ্যে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে টু কমপ্লিট দ্য অ্যারোমেটিক সেক্সটেট অ্যাজ পার হাকেলস রুল। এই জন্য এই লোন পেয়ার অ্যাভেলেবিলিটি এর থেকে কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই pyrrole is less basic, lesser basic than the pyrrolidine. ঠিক সিমিলারলি যে কোনো ফিউরানের যদি স্যাচুরেটেড অ্যানালগ করি, ঠিক আছে, টেট্রাহাইড্রোফিউরান আর নরমাল ফিউরান, এর বেসিসিটি অনেক বেশি, মানে এর মধ্যে লোন পেয়ার অ্যাবিলিটি ইজ ভেরি হাই। ঠিক আছে, থায়াফিনেরও তাই, ঠিক আছে, পিরিডিনেরও তাই। মানে তোমার পাইপারিডিনের লোন পেয়ার অ্যাবিলিটি ইজ মাচ হায়ার দ্যান পিরিডিনের লোন পেয়ার অ্যাবিলিটি। ঠিক আছে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পিরোল আর পিরিডিন এদের মধ্যে কে বেশি বেসিক? পিরোল আর পিরিডিন এদের মধ্যে কে বেশি বেসিক? পিরোল আর পিরিডিন দুটোই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড। কার বেসিসিটি বেশি? নাও পিরোলের বেসিসিটি বেশি দেন পিরিডিন। ওয়াই? কারণ পিরিডিনে যে লোন পেয়ার অফ ইলেকট্রনস নাইট্রোজেন অলরেডি রিং এর মধ্যে পার্টিসিপেট করেছে বেশি, বিকজ অলরেডি এখানে 6টা পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে। সরি, আই হ্যাভ টকড রিভার্স, ভুল বলেছি, উল্টোটা। পিরিডিনের বেসিসিটি পিরোলের থেকে বেশি। বেসিসিটি অফ পিরিডিন ইজ হায়ার দ্যান পিরোল। কেন? তার কারণ হচ্ছে রিং এর মধ্যে অলরেডি 6টা পাই ইলেকট্রন ক্লাউড আছে। বেসিসিটি অফ পিরিডিন বেসিসিটি ইজ হায়ার দ্যান পিরোল। কারণ হচ্ছে পিরিডিনের মধ্যে অলরেডি 6টা পাই ইলেকট্রন ক্লাউড আছে, 6 পাই ইলেকট্রনস আর দেয়ার। তার জন্য এর নাইট্রোজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রন সেটা রিং এর মধ্যে ঢোকার আর যত নেই, দরকার নেই, কারণ অলরেডি 6টা পাই ইলেকট্রন হয়ে আছে। কিন্তু পিরোলের ক্ষেত্রে কিন্তু 6টা পাই ইলেকট্রন নেই, যতক্ষণ এটা ঢুকছে ততক্ষণ কিন্তু অ্যারোমেটিক সেক্সটেট কমপ্লিট করতে পারছে না। সেই জন্য এই ইলেকট্রন গুলোকে অনেক বেশি রিং এ পার্টিসিপেট করতে হবে দেন পিরিডিন টু মেক ইট আ অর্গানিক অ্যারোমেটিক কম্পাউন্ড। দ্যাটস ওয়াই এই পাই ইলেকট্রন অ্যাভেলেবিলিটি towards this nitrogen is lesser than this pi electron availability towards this pyridine nitrogen. সেই জন্য এই লোন পেয়ারটা ইজিলি হাইড্রোজেনকে দিতে পারে, এই লোন পেয়ারটা হাইড্রোজেনকে দিতে পারবে, কিন্তু নট লাইক দিস। তো পিরিডিনের বেসিসিটি পিরোলের থেকে বেশি। এগুলো অনেক কনসেপচুয়াল জায়গাগুলো আমাদের জেনে রাখতে হবে। কার বেসিসিটি বেশি, স্যাচুরেটেড মানে পিরোল না পিরিডিন, বা স্যাচুরেটেড ফর্ম নন স্যাচুরেটেড ফর্ম, কেন? আচ্ছা, নাও উই কাম টু দ্য সিনথেসিস। এবার সিনথেসিস এন্ড প্রপার্টিজ এ আমরা যদি দেখি, আমরা ইলেকট্রোলাইট সলিউশন অলরেডি দেখেছি। পিরিডিনের ক্ষেত্রেও তাই, যে মোটামুটি 2 বা 6 পজিশনে তোমার ইলেকট্রোলাইট সলিউশন হচ্ছে। ঠিক আছে, পিরোলের ক্ষেত্রেও তাই, ফিউরানের ক্ষেত্রেও তাই। বাট 5 মেম্বারের ক্ষেত্রে 2 3 দুটোতেই হয়, কিন্তু 2টা বেশি হয়। এবার প্রথমে সিনথেসিস করার জন্য আমরা যে স্ট্র্যাটেজি সিনথেসিস করার জন্য আমাদের যেটা মেইন লাগে সেটা হচ্ছে রিং এর মধ্যে রেজোনেন্স করতে পারাটা। আমরা যে স্টার্টিং কম্পাউন্ড, আমরা অলরেডি রেট্রোগ্রেড সিনথেসিস পড়েছি, রাইট? এখানে আমরা দেখেছি যে কি করে আগের প্রোডাক্টটা থেকে মানে পরের প্রোডাক্টটা আগের প্রোডাক্টে বানাতে। এবার আমি সেখানে দেখিয়েছিলাম, এখন আমরা যে সিনথেসিস গুলো করি সেটা কেমন ভাবে করি, যে ধরো এইখানে একটা আমি কিটো রাখলাম, এইখানে একটা কিটো রাখলাম, ঠিক আছে, এইখানে একটা কিটো, এখানে একটা কিটো, এইখানে আমি ধরো এখানে আমি NH3 রাখছি। ঠিক আছে, এবার এখানে এটা হয় কনজুগেট, এটা হয় যুক্ত, কোনো যুক্ত থাকলে অসুবিধা নেই, যুক্ত যদি না থাকে সেটাকে যুক্ত করে নেওয়া যায়। আমরা অলরেডি পড়েছি, যেখানে যদি আমি ধরো CHCl রাখি, এখানে CH
রাখি, এর সঙ্গে এমন একটা কিছু NH বা কিছু দিয়ে দিই, NH2, যেটা একে পোলার হাইড্রোজেন করে দিতে পারবে ইলেকট্রন টেনে, তাহলে এই পোলার হাইড্রোজেন আর এই ক্লোরিনের রিঅ্যাকশন এটা বেরিয়ে যেতে পারে। ঠিক আছে? এবার এই জাতীয় রিঅ্যাকশন গুলো যখন আমরা করব, এই যে কনডেনসেশন করে যখন আমরা রিং তৈরি করব, তখন এর মধ্যেকার রেজোনেন্স করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি আরেকটা নোটে যাব, সেটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এখানে জেনারেল স্ট্র্যাটেজি ফর হেটারোসাইক্লিক রিং সিনথেসিস। ঠিক আছে, এটা কি করে করা হয়, এটাকে ডিনোট করা হয় 4+1 স্ট্র্যাটেজি বা 5+1 স্ট্র্যাটেজি, হ্যাঁ, অথবা 3+2 স্ট্র্যাটেজি। ইউজুয়ালি যদি 5 মেম্বার হেটারোসাইকেল হয় তাহলে 4+1 স্ট্র্যাটেজি অথবা 3+2 স্ট্র্যাটেজি দিয়ে ভাবতে হয়। 4+1 বা 3+2 এর মধ্যে গল্পটা হচ্ছে যে এরকম, তোমার কাছে যদি 5 মেম্বার হেটারোসাইকেল থাকে, তুমি হেটেরো অ্যাটমটাকে একটা পার্ট ধরো, তুমি এরকম যদি 5 মেম্বার হেটারোসাইকেল থাকে, তুমি হেটেরো অ্যাটমটা একটা পার্ট ধরো, বাকি 4টেকে আরেকটা পার্ট ধরো, দিয়ে হেটেরো অ্যাটমটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করো। তো আমরা যেরকম কন্ডেনসেশন করে করি বা ডিহাইড্রোজেনেশন করে করি, সেভাবে করার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে 4+1 স্ট্র্যাটেজি, কারণ এই দিকটা 4, এই দিকটা 1। 3+2 স্ট্র্যাটেজি হচ্ছে একদিক, তোমার কাছে যদি একটা হেটেরো অ্যাটম থাকে, তুমি এখানে 1, 2, 3, একদিকে 3টেকে একসাথে নেবে, আরেক দিকে 2টোকে একসাথে নেবে। ঠিক আছে, নিয়ে দুটোকে এবার কনডেন্স করিয়ে রিঅ্যাকশনটা বানানোর চেষ্টা করবে। ঠিক আছে, দুটোকে একসাথে কনডেন্স করিয়ে আমি রিঅ্যাকশনটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এটাকে বলছি আমি 3+2 স্ট্র্যাটেজি। আমি আগেই বলেছি যে কোনো অ্যারোমেটিক রিং এ যদি হেটেরো অ্যাটম ঢোকাতে হয়, ডাইরেক্টলি হেটেরো অ্যাটমকে ওভাবে ঢুকিয়ে দেওয়া যায় না, তোমাকে ট্যাক্টফুলি এমন ভাবে রিএজেন্ট গুলো চুজ করতে হয়, যখন তুমি ফাইনালি কনডেনসেশন বা ডিহাইড্রোহ্যালোজিনেশন বা ডিহাইড্রেশন এই জাতীয় রিঅ্যাকশন গুলো আমি করব উইথ সুইটেবল রিএজেন্টস লাইক ডিহাইড্রোহ্যালোজেনেটিক রিএজেন্ট লাইক অ্যালকোহলিক কিউইচ অর K2CO3 সোডিয়াম প্রোটামাইড এগুলো, অথবা যখন আমি ডিহাইড্রেশন রিঅ্যাকশন করব কনসেন্ট্রেটেড H2SO4 বা এই ধরনের রিএজেন্ট গুলো দিয়ে, তখন যেন ট্যাক্টফুলি হেটেরোঅ্যাটমের মতো বসে যায়। তো এই জিনিসটা করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে রেজোনেন্স করাটা ভালো করে বুঝতে হবে, যে এখানে রেজোনেন্স যত আমি ভালো করে করতে পারবো, তত আমি এই রিঅ্যাকশন মেকানিজম গুলোকে সর্ট আউট করতে পারবো। ঠিক আছে, এই রেজোনেন্স যত আমি করতে পারবো, তত আমি রিঅ্যাকশন মেকানিজম গুলোকে সর্ট আউট করতে পারবো। ঠিক আছে, আহ এটা হচ্ছে 3+2 দেখো, যখন এরকম আমি ভাঙছি তখন এরকম একটা 3 মেম্বার জিনিস হচ্ছে আর এখানে 2 মেম্বার জিনিস হচ্ছে। এই দুটোর মধ্যে ইলেকট্রন চার্জ ডিস্ট্রিবিউশনের ডিফারেন্স আছে, and this difference actually coalescing them, this difference is actually conjugating them to form this ring. এই একই জিনিস যখন 6 মেম্বারে যায় তখন 3+3 হয়ে যায়, কারণ তখন দুদিকেই 3টে করে থাকে, 3+3 হয়ে যায়। আর এটা যখন 4+1টা যদি 6 মেম্বার রিং এ যায় তাহলে 5+1 হয়ে যায়। মানে এটা একটা, মানে if you have this heteroatom here, এই 5টা একদিকে আর এটা একদিকে এরকম হয়ে যায়। So these are the tricks of doing such kind of heteroatom synthesis. ঠিক আছে, কিছু আমরা স্পেসিফিক সিনথেসিসে যদি আসি, যেটা আমি এখানে করছিলাম, দেখো এবার এখানে দেখো, এটা দিস ইজ দ্য 4+1 স্ট্র্যাটেজি, 4+1 স্ট্র্যাটেজি। ঠিক আছে, কি 4+1 স্ট্র্যাটেজি? এই দেখো এইখানে 4টে আমি একসাথে নিয়েছি, দিস ইজ দ্য পার্ল নর সিনথেসিস। পার্ল নর সিনথেসিস, এটা আমি আগেও ক্লাসে পড়িয়েছি। দেখো এইদিকে আমি 4টে নিয়েছি, এবারে এর সাথে আমি একটা এখানে এই অ্যামোনিয়াটা সোর্সের জন্য আমি একটা অ্যামিন ইউজ করেছি। এই নাইট্রোজেনের সোর্স ইউ ক্যান ইউজ অ্যামোনিয়া অ্যাজ ওয়েল, ইউ ক্যান ইউজ ওয়ান অ্যামিন অ্যাজ ওয়েল। যদি এখানে কোনো আর দরকার হয় তাহলে তুমি এখানে NH2 ইউজ করতে পারো, অথবা ডাইরেক্টলি অ্যামোনিয়া ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার। যদি তোমার কোনো আর দরকার না লাগে তো অ্যামোনিয়া ইউজ করতে পারো। এবারে যখন এটা হচ্ছে 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড, 1, 2, 3, 4, 1 নম্বর পজিশনে 4 নম্বর পজিশনে দুটো কার্বন আছে, 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড।
এই রিঅ্যাকশন মেকানিজমটা ইলুসিডেট খুব ভালো করে করতে পারছো, যেটার মধ্যে তুমি কিটোএনাল টটোমারিজম করতে পারো। এই যে রেজোনেন্স শিট বা কিটোএনাল টটোমারিজম শিট, এগুলো তুমি তো ভালো করে করবে। বা এনামিন টু কিটোঅ্যামিন টটোমারিজম, এনামিন টু কিটোঅ্যামিন টটোমারিজম, এই যে তুমি এই জিনিসগুলো যদি ভালো করে করো, তাহলে তুমি মেকানিজমগুলো চট করে করতে পারবে। ঠিক আছে, ফর এক্সাম্পল 1,4-dicarbonyl compound, fine, 1,4-dicarbonyl compound if it undergoes resonance or ketonal tautomerism, এটা কি হচ্ছে, এই ডাবল বন্ডটা এখানে শিফট করছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে আসছে কিটোএনল, এটা কিটো ফর্ম, এটা এনল ফর্ম হয়ে গেল। ঠিক তেমনি এখান থেকে ডাবল বন্ড এখানে শিফট করছে, একটা হাইড্রোজেন এখানে আসছে, এখানটা এনল হয়ে গেল। এবার দুটো এনল আর এটা যদি আমি মেলাই, তাহলে তোমার তুমি বাকি রিঅ্যাকশনে নিজেই কনডেন্স করতে পারবে। আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি। ইট ইজ লাইক দিস, এখানে OH, এখানে OH, now you have the double bond here, now you have the double bond here, right? এখানে আর ফার আছে, সে যাই হোক, you have the R here, not you have the R here। এবার এখানে তুমি NH, এখানে R রেখেছো, তাহলে কি হচ্ছে, এখানে OH কাছাকাছি আসছে, এখানে OH কাছাকাছি আসছে। এবার তুমি ডিহাইড্রেটিং এজেন্ট ইউজ করো, লাইক কনসেন্ট্রেটেড এস্টারের উপর হিট, তাহলে দু মলিকুল জল বেরিয়ে যাবে। এখানে OH একটা, OH যেটা বেরিয়ে, তাহলে আমি রিং যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এরকম, এই নাইট্রোজেন, এখানে আর দিস দিস দিস। এবার তুমি এখানে যদি তুমি সাবস্টিটিউশন রাখতে পারো, বা এখানে যদি সাবস্টিটিউশন রাখতে চাও, এখানে সাবস্টিটিউশন রাখতে পারো, রাখতেই। তাহলে তোমাকে আগে এখানে ওই সাবস্টিটিউশন গুলো পুট করে রাখতে হবে। যদি রাখতে চাও তাহলে এখানে বা এখানে তোমাকে পুট করে রাখতে হবে। ঠিক আছে, তো দিস ইজ পার্ল-নর-পিরোল সিনথেসিস। ঠিক আছে, 1,4-ডাইকিটোন বা 1,4-ডাইকার্বনিল কম্পাউন্ড থেকে হচ্ছে। ঠিক আছে, we have shown you the mechanism। ওটা আমি দুটো একসাথে দেখিয়ে দিয়েছি, ওরা একদিক করে দেখিয়েছে। ওরা প্রথমে RNA-টাকে এইদিকে কনডেন্স করেছে, তারপরে এই দিক থেকে আবার এইদিকে করেছে, সেম থিং আমি একবারে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে হচ্ছে তোমার হান্স সিনথেসিস অফ হান্স সিনথেসিস অফ ইয়োর পিরোল। হান্স সিনথেসিস অফ পিরিডিনও আছে, হান্স সিনথেসিস অফ পিরোলও আছে। এই স্ট্র্যাটেজি হচ্ছে 3+2 স্ট্র্যাটেজি। Actually 4+1, which is 3+2, because 3+2 we have the left part here and we have the right part here। লেফট পার্টের মধ্যে 1 2 3 তিনটে পয়েন্ট আছে, রাইট পার্টের মধ্যে এই দুটো পয়েন্ট আছে, যেটা তোমার এই পিরোল রিং এর মধ্যে পড়ছে। এটা কি করেছি, এটা হচ্ছে তোমার ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। দিস ইজ দ্য EAA, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা একটা কিটোন পাচ্ছি আর এখানে COET পাচ্ছি। এই COET হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ। এদিকে তোমার COET মানে COOET, বাট দেখো এখানে COET মানে অ্যাসিড ডেরিভেটিভ, এখানে অক্সিজেন ডাবল বন্ড আছে, এখানে অক্সিজেন সিঙ্গেল বন্ড আছে। সো এই পুরো জিনিসটা কি করবে, এই পুরো জিনিসটা ইলেকট্রন ক্লাউডকে ড্র্যাগ করবে এদিকে। অর্থাৎ এর সাথে যে কার্বন থাক তার থেকে ইলেকট্রন ক্লাউড ড্র্যাগ করবে। বলে এই কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা পোলার হাইড্রোজেন হয়ে যাবে, এবং এই হাইড্রোজেনটা পরবর্তীকালে ইজিলি ডিজার্ভড টু বি এলিমিনেটেড হয়ে যাবে। ডিজার্ভ টু বি এলিমিনেটেড, ইজিলি সাবস্টিটিউশন, ইজিলি রিপ্লেসেবল বা ইজিলি সাবস্টিটিউটেবল হয়ে যাবে। তার জন্য এইখানে আমি COET-টা ইচ্ছা করে এই গ্রুপটা সহ কম্পাউন্ডটা ইউজ করছি, and that whole thing is now gives one single compound, that is the ethyl acetoacetate। আমরা অ্যাসিডিক অ্যাসিড জানি, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে CH3 can ethyl acetoacetate, CH3COOH হলে অ্যাসিডিক অ্যাসিড। এখানে যদি আমি ET বসিয়ে দিই তাহলে ইথাইল অ্যাসিটেট। এবার ইথাইল অ্যাসিটেট তার সঙ্গে এবারে এখানে যদি একটা হাইড্রোজেন কমিয়ে এখানে একটা COCH3 বসাই, এই গ্রুপটা হচ্ছে অ্যাসিটাইল বা অ্যাসিটো গ্রুপ। ঠিক আছে, ইথাইল অ্যাসিটাইল বা অ্যাসিটো গ্রুপ, দুটো নামে ইউজ হয়।
বা অ্যাসাইল, যেটা আমরা ফিল্ড ক্যাপসে করেছি অ্যাসাইল। তো এই গ্রুপটা যদি আমি ঢোকাই তবে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। নাও সি দিস এন্ড দিস দ্য স্ট্রাকচার ইজ সেম, ঠিক আছে। এই সিও ইটি হচ্ছে এইটা, তারপরের সিএইচ2 কার্বন হচ্ছে এইটা, তারপরে সিও সিএইচ3 হচ্ছে এইটা সি, তারপরের কার্বন এইটা, এবং যার সাথে তোমার সিও আছে ওই সিও, তারপরে সিএইচ3 হচ্ছে এইটা। এসব যদি আমি আর এবার প্রথম কাজ হচ্ছে প্রথমে আমি এই দিকটাকে কমপ্লিট করে নিচ্ছি নাইট্রোজেন ঢুকিয়ে। কি করবো, এখানে যখন আর NH2 দেবো, এটা অক্সিম টাইপের প্রোডাক্ট হবে। আমরা জানি যে কোনো কার্বনিল কম্পাউন্ড if it reacts with ammonia or any amine, তাহলে H2 এলিমিনেট হবে, it eliminates minus H2O, which is forming C double bond N R. কনডেনসেশন রিঅ্যাকশন হবে। This type of condensation reaction is possible. This type of condensation is occurring here. This type of condensation occurring here to give you first this left hand product. Okay, this gives you as left handed product. এবার এর সাথে আমি যদি এই জিনিসটা রিঅ্যাকশনে যাই, এখন এইটা দেখিয়েছি কি হবে, এখানে আগে প্রথমে কিটোএনাল ডটামারিজম করে নিয়েছি, এখানে ডাবল বন্ডটা গেছে, ঠিক আছে। আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে এসছে। So it first in the first step it has produced the product like this. এখানে COOET, এই এখানে ডাবল বন্ড, এখানে CH3, এখানে OH, ঠিক আছে। এবার এখানে OH আর এখানে NH2R, এখানে ছিল NH2R, এখানে HOH বার করে দিতে পারি। if you eliminate the HOH it will form this product. এবার এইটা একদিকে আমি পেয়েছি, আরেকদিকে এটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, এখানে আরেকটা ডাবল বন্ড ও রাখলাম যাতে এর সাথে আমি অক্সিজেনটাকে বার করতে পারি, বা এখানে অক্সিজেনটাকে আমি কিটোনাল অটোমারিজম করি তারপর বার করে দিতে পারি। আর এখানে একটা ক্লোরিন রেখেছি কেন, কারণ এই হাইড্রোজেনটা পোলার আমি অলরেডি এখানে দেখিয়েছি, এই হাইড্রোজেনটার সাথে এই ক্লোরিনটা মাইনাস HCl একটা এলিমিনেশন রিঅ্যাকশন তৈরি করার চান্স আমি করে রেখেছি, ঠিক আছে। এই দুটো যখন আমি রিঅ্যাক্ট করাচ্ছি, এইখান থেকে দেখো এখানে একটা হাইড্রোজেন HCl করে বেরিয়ে যাচ্ছে, সো আই এম গেটিং দিস বন্ড। আর এইখানে যদি আমি কিটোনাল অটোমারিজম করে নিই, মানে ইফ আই ডু দ্য কিটোনাল অটোমারিজম হিয়ার, ঠিক আছে, তাহলে Cl, এখানে Cl লেখাটা এইভাবে Cl লেখার দরকার নেই, এই Cl লিখি। দেন দিস, এখানে ডাবল বন্ড, এখানে C, এখানে OH, এখানে CH3, এখানে তুমি ফের কিটোনাল অটোমারিজম করে নিলাম। তাহলে আমি বারবার বলছি কিটোনাল অটোমারিজম করলে তোমার OH গ্রুপ বা এগুলোকে নিয়ে আসা ইজি হবে, যেগুলোকে আমি পরবর্তীকালে ইজিলি কনডেন্স করতে পারবো, ঠিক আছে। তো এইবারে আমি এইখানে অলরেডি আমার NH ছিল, H, এটা যদি বেরিয়ে যায় তাহলে আমি এখানে এই যে রিং ক্লোজার এটা আমি করে দিতে পারি, ঠিক আছে। সো আই ক্যান ডু দ্য রিঅ্যাকশনস লাইক দিস। তাহলে এখানে এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিনটার এখানে যে হাইড্রোজেনটা HCl এলিমিনেট করে বার করে দিতে পারবো। HCl এলিমিনেট করে বার করে দিলে আমি এই বন্ডটা পেয়ে যাবো, আই ক্যান গেট দিস বন্ড। তাহলে আই ক্যান ডু দ্য হোল রিং ক্লোজার রিঅ্যাকশন লাইক দিস এন্ড টু গেট দ্য পিরোল।
Fine. Well, these are the techniques how you can. This is 3+2 strategy, often going via this kind of ketonal tautomerism. So we are preparing one 3-side part like this with this heteroatom, and then we are taking the 2-side part from here. So like this you can synthesize pherols. This is Hans synthesis, the Hans pherol synthesis. Fine. The NOR synthesis, there is the NOR pherol synthesis. In NOR pherol synthesis, this is also basically a 3+2 strategy. এখানে কি করা হচ্ছে, এখানে ওই একই ইথাইল অ্যাসিটেট ইউজ করছি, কিন্তু এখানে ইথাইল অ্যাসিটেটটা ঘুরিয়ে দিয়েছি। আগে ডাবল বন্ড ওটা নিচের দিকে ছিল, এখন ডাবল বন্ড উপরের দিকে, কারণ এইবার এই ডাবল বন্ড ওটা আমি উপরের এই বন্ড ক্লোজারে ইউজ করব, আর নিচের এইখানেটাকে আমি নাইট্রোজেন ঢোকার জন্য ইউজ করবো। অবশ্যই এটা করা যায়, তার কারণ হচ্ছে এই হাইড্রোজেনটা ইজ এনাফ পোলার। আমি আগের বারই দেখিয়েছি হাইড্রোজেনটা ইজ এনাফ পোলার। This hydrogen is enough polar, so I can easily incorporate the nitrogen through this carbon. Okay, কি করে আমি প্রথমে একটা সোডিয়াম নাইট্রাইটের অ্যাসিড দিয়ে ট্রিট করছি। সোডিয়াম নাইট্রাইট অ্যাসিড ট্রিট করলে কি হয়, সোডিয়াম নাইট্রাইট with acid gives sodium nitrite with acid gives rise to HNO2. HNO2, ঠিক আছে। HNO2 মানে আমি বন্ডটা কিভাবে লিখতে পারি, NO, ঠিক আছে। এবার এইখানে এই অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, বাকি যে NOH পোরশনটা, এই NOH পোরশনটা এখানে ঢুকছে। Okay, this oxygen is getting eliminated and this NOH portion is coming in. আর এখানে তোমার কি ছিল, অ্যাকচুয়ালি এখানে দুটো হাইড্রোজেন ছিল, রাইট। আমি যদি ইথাইল অ্যাসিটেট লিখি, এখানে CH3CH2, here it was 2 hydrogens. Okay, 2 hydrogens, এখানে ডাবল বন্ড O, এখানে বাকি যা আছে হচ্ছে O, CO2 এই দুটো হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন, তুমি এই ব্যাপারটা ইন্টারপ্রিট করো, এই দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। তারপরে বাকি যে NOH-টা সেটা এখানে এই ডাবল বন্ড দিয়ে লেগে গেল, ডাবল বন্ড হবে, দুটো হাইড্রোজেনের একটা অক্সিজেন বেরিয়ে গেলে এখানে ডাবল বন্ড হবে। সি, দুটো হাইড্রোজেন চলে গেলে এখানে ডাবল বন্ড চলে আসবে, CNOH এরকম হয়ে গেল। দিস ইজ অক্সিম। আমরা জানি যে NOH এই বন্ড, এই লিংকেজ থেকে কি বলে, অক্সিম। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে অক্সিম প্রোডাক্ট হয়। এরপরে জিঙ্ক অ্যাসিডিক অ্যাসিড দিয়ে যদি রিডিউস করি, আমরা জানি জিঙ্ক অ্যাসিডিক অ্যাসিড, জিঙ্ক এনি অ্যাসিড ইজ আ রিডিউসিং এজেন্ট, সো ইট রিডিউসেস অক্সিম টু অ্যামিন। অক্সিজেন OH কে বার করে হাইড্রোজেন ঢুকিয়ে দিল, ইট রিডিউসেস অক্সিম টু অ্যামিন, ঠিক আছে। এই অক্সিম টু অ্যামিন কনভার্সন হওয়ার পরে তারপরে আমি ডান দিকে এটা তাহলে আমার দেখো এখানে 1 2 3 পোরশনস আর সিনথেসাইজ, আর ডান দিকে আমি একই ইথাইল অ্যাসিটেট নিয়ে এলাম, সেম মলিকুলার ইথাইল অ্যাসিটেট, মিডিয়ামে বিলিয়নস অফ মলিকুলস আছে, নিয়ে এলাম। নিয়ে এলে কি হলো, এখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন বেরিয়ে গেল, আর এখানে CH2 ছিল, এখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন বেরিয়ে গেল। এবার এই জিনিসটাই তুমি যদি কিটোনাল অটোমারিজম দিয়ে করো, তাহলেই তুমি এখানে ডাবল বন্ডটা পেয়ে যাবে। কারণ কি হবে, এই ডাবল বন্ডটা রিঅ্যাকশন করে ধরো এখানে শিফট করছে, করে এটা OH হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্যান ডু দিস, ঠিক আছে। আবার এখানে H হবে, আবার এই ডাবল বন্ডটা এখানে শিফট করছে, এখানে একটা তোমার সরি, এখান থেকে হাইড্রোজেনটা এখানে মুভ করছে, তো ইট গিভস ইউ, তোমার এখানে স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে, OH, এখানে ডাবল বন্ড, এখানে NH2, ওকে। এখানে স্ট্রাকচারটা কি হয়ে যাবে, OH, এখানে ডাবল বন্ড, এখানে CH, এখানে CO2 যা আছে আছে, এখানে তোমার যা আছে আছে। এখানে এবার OH আমি বার করতে পারি,
এখানে HOH আমি বার করতে পারি। So now you can get the ring. ঠিক আছে, এই এখানে ডাবল বন্ড, এখানে NH, এখানে যা আছে কার্বন, দেন এখানে CH এক দুই তিন, CH হবে, এখানে C, and here is the linkage. এখানে তোমার যেটা রয়েছে। So this is Hans synthase. This is ethyl acetate উল্টো দিকে, এবার ethyl acetate যে ডাবল বন্ড ওটা এখানে আমি রিং কন্ডেনসেশন ইউজ করছি, আর হ্যান্ড সিনথেসিস যে ডাবল বন্ড ওটা আমি নাইট্রোজেনকে ঢোকানোর জন্য ইউজ করছি। So ketonal tautomerism বা যে রেজোন্যান্স স্ট্রাকচার এগুলো করতে পারাটা is very essential to delineate or to draw the synthesis, to sketch out the synthesis of such kind of compounds. এছাড়া আরো ছোট ছোট কিছু সিনথেসিস পদ্ধতি আছে, যেরকম সাকসিনামাইড। সাকসিনামাইডকে হিট করলে পিরল হয়ে যায়, দিস ইজ সাকসিনামাইড। ঠিক আছে, তারপরে ফিউরানের সাথে অ্যামোনিয়াকে যদি হিট করা যায় উইথ অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড তাহলে পিরল হয়ে যায়। ঠিক আছে, ফিউরান, এমন নাইট্রোজেন ঢুকে গেল এখানে, ইট কিলস ফিউরান, এই ইট কিলস পিরল। ফিউরান নাইট্রোজেন ঢুকে গেল, ইট কিলস পিরল। এটা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের প্রেজেন্সে স্টিম, হাই টেম্পারেচারে স্টিম চালালে এটা ধীরে 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 কনভার্সনটা হয়। ঠিক আছে, H2O বেরিয়ে যায়, NH ঢুকে যায়, মাইনাস H2O, অক্সিজেন আর দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, NH ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এখানে জিঙ্ক হিট করলে কি হচ্ছে, ডাবল বন্ড গুলো তোমার হয়ে যাচ্ছে। এখানে কিটোনাল টটোমেরিজম করে আমি দেখাতে পারি যে এটা ডাবল বন্ড, এখানে OH, ডাবল বন্ড OH, তারপর আস্তে OH এলিমিনেশন হচ্ছে। তো these are the small synthesis. আরেকটা হচ্ছে is also very popular synthesis যে অ্যাসিটিলিন আর অ্যামোনিয়া। অ্যাসিটিলিন যেরকম আমরা জানি 6 moles of acetylene, 6 moles of acetylene কে যদি তুমি রেড হট কপার টিউবের মধ্যে দিয়ে চালাও তাহলে কি হয়, বেনজিন। রেড হট কপার টিউব, ঠিক আছে, এর উপরে চাইলে কি হয়, বেনজিন। not 6 moles, I'm sorry, 3 moles, 3 moles acetylene রেড হট কপার টিউবে চালাই তাহলে আমরা কি হয়ে যায়, বেনজিন। 3 moles acetylene if passed over on a red hot copper tube is been clear, CH গুলো সমস্ত অ্যাডাক্ট ফর্ম করে, CH 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 অ্যাডাক্ট ফর্ম করে, forms the benzene. ঠিক সিমিলারলি পিরোলে দেখো এইদিকে CH CH আছে, এদিকে CH CH আছে, আর এখানে অ্যামোনিয়া আছে। এই 2 মোল অ্যাসিটিলিন আর 1 মোল অ্যামোনিয়াকে তুমি যদি হাই টেম্পারেচার রিঅ্যাক্ট করতে দাও আস্তে আস্তে স্লোলি, ঠিক আছে, দে ফর্ম দিস সাইক্লিক কম্পাউন্ড অ্যাজ পিরোল। ঠিক আছে, এই 2 মোল অ্যাসিটিলিন আর 1 মোল অ্যামোনিয়াকে তুমি যদি হায়ার টেম্পারেচার রিঅ্যাক্ট করতে দাও উইথ ইচ আদার, দে ফর্ম দিস পিরোল। ঠিক আছে, তো দিস আর সাম স্মল স্মল সিনথেসিস। এইটা কিন্তু ইউজ হয়, কারণ এটা এটা অনেক ল্যাবরেটরিতেই তৈরি করা যায়, তো দিস ক্যান বি ইউজড। তো হ্যান্ড স্পিরিডিন আমরা পরের দিন পিরিডিনে আসবো, আমরা যখন হ্যান্ড স্পিরিডিন দেখবো হ্যান্ড স্পিরিডের মতোই সেম কাইন্ড অফ সিনথেসিস আছে, কিন্তু সেখানে 3+2 নয়, সেখানে আমাদের হচ্ছে 3+3 স্ট্র্যাটেজি। ঠিক আছে, 3+3 স্ট্র্যাটেজি করে আমরা ওখানে পিরিডিন সিনথেসিস করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ওভারঅল একটা আমরা শুরু করলাম সিনথেটিক কনসেপ্টস অফ ডিফারেন্ট কনসেন্ট্রোসাইটের। আমরা ফিউরান থায়ারপিনে আমি এখনো যাইনি, আমরা এখন যেহেতু নাইট্রোজেন কম্পাউন্ডের উপর ফোকাস করছি, তো আমরা নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড শেষ করে আমরা ফিউরান বা থায়ারপিনে আসবো। এটা একবার বুঝতে পারলে পিরোল একবার সরবরাহ হয়ে গেলে ফিউরান থায়ারপিনে পড়াটা খুব একটা মুশকিল নয়, বা অন্য কিছু বেঞ্চ পিরোল যেটা আমরা ইন্ডোল বলি, এগুলো তুমি আরামসে করতে পারো, জাস্ট গেম অফ কন্ডেনসেশন with H2O and HCl বা এই ketonal tautomerism, just all these things. তো তারপর নেক্সট দিন আমরা প্রথমে পিরিডিনের দু একটা সিনথেসিস দেখবো, তারপর ওভারঅল পিরিডিন এন্ড পিরোলের প্রপার্টিজ আমরা আলোচনা করবো। তাহলে
এই এই পিরোল পিরিডিন এগুলো আমরা খুবই ইউজ হয় ইমেট কেম হেটারোসাইক্লিক কেমিস্ট্রি অর্গানিক বুঝতে পারবো কি হবে এগুলো একটা বেসিক ওভারভিউ আমাদের ভাবে যে কিভাবে রিঅ্যাকশন গুলো ঘটছে বা কিভাবে কি হচ্ছে ঠিক আছে রেজোনেন্স ভালো করে করো কিটোনাল অটোমারিজম ভালো করে করো ইলেকট্রনের ট্রানজিশন গুলো ভালো করে পড়া মানে ইলেকট্রন ট্রানজিশন প্লাস একটা বন্ড থেকে আরেকটা বন্ড যোগ করলে হাইড্রোজেন কোথা থেকে কোথায় শিফট হচ্ছে এই জিনিসগুলো ভালো করে করো ওয়ান্স ইউ ডু দিস তারপরে বাকি কন্ডেনসেশন আশা করি নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ যে একটা কন্ডেনসেশন তোমার কি করে দিলে একটা রিং ক্লোজার হয় একটা বন্ড ফর্মেশন হয় বা ডিহাইড্রোজেনেশন করলে একটা বন্ড ফর্মেশন হয় বা একটা পোলার বা এই ধরনের কন্ডেনসেশন করতে গেলে একটা পোলার হাইড্রোজেন লাগে ঠিক আছে সে আমার এখানে একটা পোলার এখানে আমি কন্ডেনসেশন করবো ধর এখানে আমার ওইচ আছে তো এখানে এইচটাকে সাথে কন্ডেনসেশন করতে হবে এই এইচটা ওইচটাকে বার করতে হবে এই এইচটা যত পোলার হবে আমার তত ওইচের সঙ্গে বেরোনোর চান্স বেশি যত নিউট্রাল হবে যত নন পোলার হবে তত বেরোনোর চান্স কম কারণ ইলেকট্রনের থ্রিফটি হতে পারে যত পোলার হবে তত এই হাইড্রোজেনটা এইচ প্লাস হয়ে বেরিয়ে যেতে চাইবে এবং যখন এইচ প্লাস হয়ে বেরিয়ে যেতে চাইবে ওইচ কে নিয়ে বেরিয়ে যাবে এটাকে পোলার করবো কি করে এর সঙ্গে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রেখে দাও পুট ইট অ্যাট সিও ইটি বা সিও এইচ বা এর সাথে তুমি ধরো নাইট্রো বা সিএইচও এই ধরনের গ্রুপ রেখে দাও এদের পক্ষে ক্লোরিন বা ব্রোমিন ইলেকট্রন টান স্পেশালি এই ধরনের গ্রুপ রাখলে তো প্রচুর পরিমাণে ইলেকট্রন টান সিএইচও সিওএইচ এনও2 রেখে দাও রেখে দিয়ে তুমি কন্ডেনসেশন করে বেরিয়ে যাবে ঠিক আছে তো আজকে অবধি থাক নেক্সট দিন আমরা ইউডিনের একটু সিনথেসিস করবো পরে ওভারঅল প্রপার্টি আমরা আলোচনা করবো কম্পাউন্ডের কিরকম প্রপার্টি হয় নাইট্রোজেন কন্টিনিউ হেটারোসাইক্লিক 5 member 6 member fine thank you for attending my lecture thank you